দর্শক এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। আরিফুল ইসলাম রনি, আপনাকে স্বাগত খেলাযোগে। আমরা যেমনটা দেখছিলাম যে গতকালকে নানা নাটকীয়তা হয়েছে দুর্বার রাজশাহীর প্র্যাকটিস ঘিরে, অথচ এই বিপিএল এর আগে প্রধান উপদেষ্টার সাথে যুক্ত ছিলেন আমাদের বিসিবির সভাপতি, তিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। নাজমুল আবেদীন ফাহিম, তিনি সদস্য সচিব। এত বড় বড় নাম এটার সাথে যুক্ত থাকার পরেও এই ধরনের অবস্থা আমাদের মুখোমুখি হতে হলো, এটা কতটা লজ্জাজনক আমাদের জন্য? হ্যাঁ, ডেফিনেটলি খুবই লজ্জাজনক, খুবই বিব্রতকর। বাট এই ধরনের কিছু যে হতে পারে এটা কিন্তু আমাদের একটা ধারণা ছিল, কারণ টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকে যেভাবে জোড়াতালি দিয়ে টুর্নামেন্টটা শুরু হয়েছিল, মনে হচ্ছিল যে কোনো একটা ইস্যুস হতে পারে, স্পেশালি পেমেন্ট ইস্যু। কারণ দেখুন, বিভিন্ন যে ইঙ্গিতগুলো আমরা পেয়েছিলাম টুর্নামেন্ট শুরুর আগে, তাতে মনে হচ্ছিল যে এরকম একটা ব্যাপার হতে পারে। ব্যাংক গ্যারান্টি যতটা নেওয়ার কথা ছিল তা সেখান থেকে কমিয়ে দেওয়া হলো। অনেক 8.5 কোটি টাকা ছিল মূলত ব্যাংক গ্যারান্টি, সেখান থেকে কমিয়ে কয়েক দফায় কমানো হয়েছে। তাই সেই যেটা কমানো হয়েছে সেটাও আসলে সময় মতো আদায় করা হয়নি। আলটিমেটলি ব্যাংক গ্যারান্টি ছাড়াই টুর্নামেন্ট শুরু করা হয়েছে। এবং প্লেয়ার যখন এই রাজশাহীর ক্রিকেটার যারা আছেন তারা যে পেমেন্ট পাননি, তারা কিন্তু আমরা প্রথম ম্যাচের পরেই আমরা জানতে পেরেছিলাম এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল। ওই সময় রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় তিনি প্রেস কনফারেন্সে বলেছেন, প্রথম ম্যাচের পর বলেছিলেন যে তারা এই ব্যাপারটা নিয়ে চিন্তিত নন এবং তারা চান না যে এটা নিউজ হোক। আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম তারাই বলেছিলেন যে তারা চান না এটা নিউজ হোক, এটা নিউজ হলে নাকি বিপিএল এর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, দেশের বাইরে অনেকে জানবে। তো তারা এটা নিয়ে কনসার্ন না, প্লেয়াররা নিজে বলেছিলেন আর কি। বাট আমরা বুঝতে পারছিলাম যে এরকম একটা ইস্যুস হতে পারে। আলটিমেটলি কি হলো, সেই প্লেয়াররাই গতকালকে প্র্যাকটিস বয়কট করলেন। সো দেখুন, মানে এই শুরুর আগে থেকে এরকম একটা ইঙ্গিত ছিল। এবং আমি ওই ওই প্লেয়ারের কথা শুনছিলাম, আপনাদের যিনি কথা বলছিলেন, সেখানে তিনি বলছিলেন যে বিদেশি ক্রিকেটাররা বলছেন যে এখানে আর আসবে না। এটাও কিন্তু অনেক পুরনো ব্যাপার। অনেক ক্রিকেটাররাই এরকম, বিদেশি ক্রিকেটাররা একসময় যখন বিপিএল পেমেন্ট ইস্যু ছিল তখন অনেকেই আসেননি। এবং এবার যদি আপনি দেখুন যে বিপিএল এ যারা বিদেশি ক্রিকেটার এসেছে, খুবই, মানে আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তারা মানে বিশ্ব ক্রিকেটের মানদণ্ডে তারা আসলে খুব উঁচু জায়গায় নেই। আপনি একই সঙ্গে আইএল টি20 চলছে, দক্ষিণ আফ্রিকা এসএ20 চলছে, তাদের যে ক্রিকেটাররা সেখানে খেলছেন সেই তুলনায় বাংলা বিপিএল এ যে বিদেশি ক্রিকেটাররা এসেছে তাদের মান আসলে খুব ভালো নয়। সেখানে ডেফিনেটলি এই ইস্যুজ একটা বড় ব্যাপার। সো সব মিলিয়ে আমরা বুঝতে পারছিলাম যে এবার এরকম হতে পারে। যদিও বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু এটা হতোই। এবং আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি যে এই টুর্নামেন্ট শেষে এই ইস্যুগুলো আমরা আরো অনেক শুনতে পারবো। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে নাজমুল আবেদীন ফাহিম তিনি সরাসরি অভিযোগ করেছিলেন যে বিসিবি প্রেসিডেন্ট তার সাথে আলোচনা করছেন না বা করেন না, যার জন্য বিপিএল এ অনেক কিছুতে তিনি ইনপুট দিতে পারেননি। এই যে দুজনের মধ্যে কমিউনিকেশন গ্যাপ, সহযোগিতার অভাব, এটাই কি বিপিএল কে ডুবালো? এটা একটা ব্যাপার হতে পারে। আমার কাছে মূল ব্যাপার মনে হয়েছে যে যে কোনো ভাবে বিপিএল টা করতে এবার তারা মরিয়া ছিলেন। আমি একটা নমুনা দেই, দেখুন বিপিএল এবার চিটাগাং কিংস টিম ফিরে এসেছে 2013 সালের পরে। ওই টিমের কাছে বিপিএল এর ওই সময় পাওনা ছিল 9 কোটি টাকা। 9 কোটি টাকা তারা এবার ফিরে এসেছে। আবার আগে যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, চট্টগ্রামের যে আরেকটা ফ্র্যাঞ্চাইজি ছিল, তারা কিন্তু যথেষ্ট তাদের রেপুটেশন পেমেন্টের দিক থেকে এবং তারা ফ্র্যাঞ্চাইজি যেভাবে পরিচালনা করছিলেন, মোটামুটি তাদের প্রফেশনালিজম ছিল। কিন্তু হুট করে চিটাগাং কিংস কে ফিরিয়ে আনা হয়েছে, কেন আনা হয়েছে তারা সেটাই ভালো বলতে পারবেন। কিন্তু ফিরিয়ে আনা হয়েছে তাদেরকে সেই 9 কোটি টাকা থেকে মাফ করে, সেই টাকা মওকুফ করে সেটা 3.5 কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। সেই টাকাও তারা দিতে পারেননি। সেখান থেকে আপনার 3টি কিস্তিতে তাদেরকে বলা হয়েছিল টাকা দেবে, তারা সেখানে একটা কিস্তি দিয়েছেন, তারপর টাকা দেননি সময় মতো, সেটা তাদের মালিক নিজেই স্বীকার করেছিলেন সেই সময়। তো এইভাবে জোড়াতালিতে টুর্নামেন্ট শুরু হয়েছে। যে কোনো ভাবে রাজশাহীর যে দলটা দেওয়া হয়েছে, আমরা শুনছি, মানে এটা যেহেতু নিশ্চিত জানি না, তাই আমি একদম 100% বলতে পারছি না, কিন্তু কারণ এই বিপিএল এর মালিকানা নিয়ে অনেক ধোঁয়াশা সবসময় থেকে যায়। কিন্তু আমরা নানা সূত্রে জানতে পেরেছিলাম যে এর আগে যে দুরন্ত রাজশাহী ছিল এবং তাদেরও পেমেন্ট ইস্যু ছিল, সেই দুরন্ত রাজশাহীর যারা মালিক পক্ষ ছিল তাদের একটা অংশ এই এবার দুর্বার রাজশাহীর পেছনে বা পদের আড়ালে আছে। সো এইসব ব্যাপার যখন আমরা আগে থেকে শুনতে পাচ্ছিলাম, তখন একটা ধারণা ছিলই যে এরকম ইস্যুজ এবার হতে পারে। এবং ডেফিনেটলি আপনি যেটা বললেন যে বোর্ড তো আসলে এখন আমাদের যে পরিচালক আছে, বেশিরভাগ পরিচালক নেই আগের বোর্ডের, এবং এখন যে পরিচালকরা আছেন তাদের মধ্যে আসলে মোটামুটি সক্রিয় দুজনই, একজন বোর্ড প্রেসিডেন্ট, আরেকজন হলেন নাজমুল আবেদীন ফাহিম ভাই। তার বাইরে ফাহিম সিনহা আছেন, তিনি টুকটাক একটু সক্রিয় হতে আমরা তাদেরকে দেখেছি। এবং এই দুজনেই মূলত বোর্ডে সক্রিয় চালাচ্ছেন। তাদের একজন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান, একজন মেম্বার সেক্রেটারি, তাদের মধ্যে যদি দূরত্ব থাকে তাহলে ডেফিনেটলি তো মানে ইস্যুস তৈরি হবে। এবং সেটা এত বাজেভাবে প্রকাশ্যে এসেছে, তারপরে প্রকাশ্যে আসার পর নানাভাবে সেটাকে আড়াল করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি মনে করি যে সেই সমস্যা কিন্তু সমাধান হয়নি। এখনো দুজনের মধ্যে দূরত্ব আছে, টানাপোড়েন আছে। এবং
এইভাবে আসলে একটা পেশাদার বোর্ড চালানো খুব কঠিন। আমি যেটা বললাম যে মনে হয়েছে যে কোনোভাবে বিপিএলটা যদি দায়সারাভাবে চালানো যায়, এবং যেহেতু এখানে সরকারও এখানে সম্পৃক্ত এবং তারুণ্যের উৎসব একটা চলছে সারা দেশে, সেই তারুণ্যের উৎসবের অংশ হিসেবে বিপিএলটাকে পরিচালনা করার বা বিপিএলটাকে তুলে ধরার সামনে আনার একটা প্রচেষ্টা ছিল। এই জন্যই আমার মনে হয় যে বিপিএলটাকে কোনোভাবে করার চেষ্টা ছিল, যেখানে আসলে কনসার্ট বা এই ধরনের জাঁকজমকপূর্ণ ব্যাপারগুলো ছিল, কিন্তু মাঠের ক্রিকেট এবং পেমেন্ট ইস্যু যে পেশাদারিত্ব দরকার সেগুলো আসলে এখানে আড়াল হয়ে গেছে। আলটিমেটলি তারুণ্যের উৎসবের কিছুই এখানে আসলে খুব বেশি দেখি নাই। কনসার্ট টনসার্ট হওয়ায় এবং প্রচার হওয়ায় যেটা হয়েছে যে দর্শক এবার মাঠে আছে, সেটা সেই কৃতিত্ব আমি বোর্ডকে দিব, কিন্তু তাছাড়া অন্যান্য কোনো দিক থেকে আসলে এবার বিপিএল কে আসলে খুব আলাদা কিছু মনে হচ্ছে না। দেখুন, আমরা এবার কনসার্ট আয়োজন করেছে, রাহাত ফাতে আলী খানকে নিয়ে এসেছি, ইভেন প্রত্যেকটা ভেন্যুতে আলাদা করে করে কনসার্ট হয়েছে, ইভেন অন দ্য টুর্নামেন্ট আমরা দিতে পারছি নানা ধরনের আয়োজন চলছে। এই সব জায়গা থেকে যদি আমরা অর্থ সাশ্রয় করে বা একটা কোনোভাবে কোনো প্রক্রিয়ার মাধ্যমে যদি এরকম একটা ফান্ড রাখা যেত, যেহেতু আমরা ব্যাংক গ্যারান্টি পাইনি, মানে প্লেয়াররা যাতে কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি না পড়েন তাদের পারিশ্রমিক নিয়ে, এই অর্থগুলো তো আমরা একভাবে সঞ্চয় করে রাখতে পারতাম বা কোনো একটা ফান্ড গঠন করে রাখা যেত। এই পরিকল্পনা কেন করা হয়নি? ডেফিনেটলি এই প্রশ্ন তো তোলাই যায়, এবং কেন করা হয়নি সেই প্রশ্ন আমরা তুলছি, এবং তারা বিসিবি প্রেসিডেন্টের পক্ষ থেকে বারবারই আশ্বাস দেওয়া হচ্ছিল যে পেমেন্ট ইস্যু হয়ে যাবে ঠিক মতো। কিন্তু আমার মনে হয় এখানে স্ট্রিক্ট হওয়া উচিত ছিল, এবং এই ফ্র্যাঞ্চাইজি ওনার যারা তাদেরকে আসলে এইভাবে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া উচিত হয়নি। যখন টুর্নামেন্ট শুরুর পরও যখন প্লেয়াররা তাদের টাকা পাচ্ছে না, যে টাকাটা পাওয়ার কথা টুর্নামেন্ট শুরু করে 50% পাওয়ার কথা, সেটা 1 টাকাও অনেকে পাচ্ছে না, তখন ডেফিনেটলি বিসিবির পক্ষ থেকে স্ট্রিক্ট হওয়া উচিত ছিল, তাদেরকে একটা আলটিমেটাম দেওয়া উচিত ছিল। দরকার হলে বিদেশি ক্রিকেটার এবং দেশি ক্রিকেটার যারা আছেন তাদের পেমেন্ট বোর্ডের পক্ষ থেকে করে দেওয়া উচিত ছিল। এবং আলটিমেটলি যদি এই ফ্র্যাঞ্চাইজি গুলো না করে পেমেন্ট, তাহলে কিন্তু বিসিবি কি করতে হবে, টুর্নামেন্ট শেষে গিয়ে বিসিবি কি করতে হবে? কারণ এখানে সেই আগের মতো ঝুলিয়ে রাখার সুযোগ আমি দেখি না। এখানে ফিকা সম্পৃক্ত আছে এবং আরো অনেকেই সম্পৃক্ত আছে, যদিও তারপরেও কিছু ইস্যু আছে। যেমন গত বিপিএল এর কিছু টাকা নিয়ে এবার যেমন রংপুর রাইডার্স এর টাকা পায়নি বলে গ্লোবাল টি-20 অভিযোগ করেছিলেন ইমরান তাহির। সো এবং এর আগে যখন 2012-13 সময়টা যখন বিপিএল পেমেন্ট ইস্যু যা প্রকট ছিল, ওই সময়ও কিছু টাকা পায়নি এরকম, এখনো সেটাই টাকা পায়নি এরকম কিছু ব্যাপারও আছে। সো বিসিবির ডেফিনেটলি উচিত ছিল, কারণ ভাবমূর্তি একটা বড় ব্যাপার। দেখুন, এবং প্লেয়াররা যদি মানে এই পেমেন্ট ইস্যু যদি ঠিকঠাক না হয়, তাহলে যে বিদেশি ক্রিকেটাররা এখন আসছে তারাও কিন্তু ভবিষ্যতে আসবে না। এখন খুবই কম্পিটিশন ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আপনি যদি দেখেন যে একই সময়ে কতগুলো টি-20 টুর্নামেন্ট চলছে, বিগ ব্যাশ চলছে, সেখানে নিউজিল্যান্ডের সুপার ম্যাচ চলছে, তারপর আইএল টি-20 এবং এসএ-20 তো মানে খুবই বড় ভাবে এসেছে, এবং তারা আসার পর থেকেই এই সময়টায় তারা মানে ক্রিকেটারদের কাছে এখন চাহিদায় তারা বিপিএল চেয়ে অনেক এগিয়ে গেছে। তো এমনিতেই অনেক এটা কম্পিটিশনে পড়ে গেছে বিপিএল। তারপরে যদি এইভাবে পেমেন্ট ইস্যুজ হয়, এবং এটা কিন্তু একবার একটা ভাবমূর্তি গড়তে অনেক সময় লাগে, ভাঙতে একদমই সময় লাগে না। সো এই পেমেন্ট ইস্যু যদি এভাবে চলতে থাকে, তাহলে কিন্তু ক্রিকেটারদের মানে ভালো ক্রিকেটারদের আপনি পাবেন না সামনে। আর সামনে যদি বলা হয় যে এখন নতুন ভাবে পেশাদার ভাবে গড়ে তোলা হবে, কিন্তু বিদেশি ক্রিকেটাররা কিন্তু সেটাতে আশ্বস্ত হবে না। সো অবশ্যই। ডেফিনেটলি বিসিবির এই কনসার্ট টনসার্ট সবকিছুর আগে ডেফিনেটলি সেগুলো দরকার আছে, আমি সেগুলোকে বলছি না যে সেগুলো দরকার নেই, কিন্তু সেগুলো হচ্ছে বেশি জরুরি ছিল এই পেশাদারিত্ব গুলো দেখানো, এগুলো নিশ্চিত করা। অবশ্যই সেই জায়গাটাতে আমরা বারবার ফেল করছি। একই সাথে যদি বলতে হয় যে বিপিএল ক্রিকেট দিয়ে কিন্তু একটা নতুন ধরনের বার্তা দেবার কথা ছিল পুরো বিশ্বকে, নতুন বাংলাদেশ সম্পর্কে, সেটা তো আসলে এবার নানানভাবে কিন্তু হোঁচট খেলো। সেটা আমরা উল্টো আরো বলা গেল যে কালার হয়ে গেলাম বিশ্বের সামনে, বিশ্ব ক্রিকেটের সামনে। তো আলটিমেটলি যদি আমরা বলি যে আমাদের এবারের একটা পালা বদলের মধ্যে দিয়ে বিসিবি সভাপতি পদে ফারুক আহমেদ এসেছেন, নাজমুল আবেদিন ফাহিম এসেছেন, আগামীতে আবার নির্বাচন হবে, সেখানে কি এদেরকে আসার আর কোনো সুযোগ থাকছে, বা তারা কি গুড একটা ইম্প্যাক্ট নিয়ে বা ফেস ভ্যালু নিয়ে তারা কি সামনে দাঁড়াতে পারবে নির্বাচনে? ডেফিনেটলি এটা একটা বড় ব্যাপার তো হবেই। দেখুন, যেটা বারবার বলছিলাম যে বিপিএলটা কোন রকমে তারা করার চেষ্টা করছেন, ডেফিনেটলি তাদের অনেক সীমাবদ্ধতা ছিল, সেটা নিয়ে আমি মানে সেখানে কোনো সংশয় নেই। দেশের গত 4-5 মাসে যে অবস্থা ছিল, ব্যবসায়িক যে অবস্থা এখন চলছে সারা দেশে, এটা সত্যি যে একটা অস্থিরতা চলছে। এবং ফারুক ভাই বিদেশি সভাপতি বারবার বলছেন যে আসলে এইসব কারণেই তারা একটু ছাড় দিয়েছেন। মানে এটা নিয়ে কোনো ডাউট নাই যে আসলে সবকিছু মিলিয়ে একটা অস্থিরতা চলছিল, কিন্তু যখন আমি টুর্নামেন্ট করতে গেলে কিন্তু আসলে এগুলো অজুহাত দেওয়ার সুযোগ নেই। আপনি যদি বিদেশি ক্রিকেটারদেরকে বলেন এই অবস্থা চলছিল, তাহলে কিন্তু আসলে সেটা তারা কিন্তু সেটা বুঝবেন না। কিংবা যারা ফ্র্যাঞ্চাইজি গুলোর সঙ্গে যে কন্ট্রাক্ট বিদেশি ক্রিকেটারদের হয়েছে, কিংবা আপনার ফিকা যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের সংগঠন, তাদেরকে কি আপনি এসব দিয়ে বোঝাতে পারবেন যে দেশে আসলে পলিটিক্যাল এই অবস্থা ছিল, টার্মোয়েল ছিল, তাহলে কি তারা বুঝতে পারবেন? তো ফারুক ভাইদের এই ব্যাপারগুলো মাথায় রাখা উচিত ছিল। তারা
ডেফিনেটলি তারা যে সফলতার কথা বলছেন, বিপিএল এবার প্রচুর রান হচ্ছে, খেলা হচ্ছে, উইকেট খুব ভালো, খুবই ভালো এগুলো, কিন্তু দেশের ক্রিকেটার যারা আছেন, দেশের আমরা যারা আছি তারা বুঝতে পারছি বিদেশি ক্রিকেটারদের কাছে কিন্তু এসবের কোনো মূল্য নেই, তাই না? এবং যে ভাবমূর্তির কথা বলা হচ্ছে যে টুর্নামেন্ট শুরুতে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বা ক্যাপ্টেন তিনি বললেন যে ভাবমূর্তি কোনো যাতে না হয়, বিদেশে যাতে নিউজ না হয়, কিন্তু তারাই যখন বয়কট করলেন সেটা তো ওয়ার্ল্ড ওয়াইড একটা বার্তা গেছে। এখন কোনোভাবে যদি সেটা ম্যাচ বয়কট পর্যন্ত করাতো তাহলে তো একটা বিরাট ব্যাপার হতো। এমনিতে যা হয়েছে সেটা টুর্নামেন্টের ভাবমূর্তির জন্য খুব খারাপ হয়েছে। সো ডেফিনেটলি এটা ফারুক ভাই, ফাহিম ভাই এবং যারা আছেন এই বোর্ডে তাদের সবার জন্যই একটা বার্তা, সবার জন্য একটা বাজে বার্তা আর কি। তারা যখন সামনে আসবেন, ইলেকশন না যে কোনো ক্ষেত্রে আসলে যখনই তারা যে কোনো ইস্যুতে সামনে আসবেন, ডেফিনেটলি এই প্রশ্নটা উঠবে এবং তারা এখানে তারা দেখুন এই বোর্ড শুরু হওয়ার পর সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট কিন্তু এটাই ছিল, তাই না? সেটাই, এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নানাভাবে যে এই যে গঠনতন্ত্র সংস্কার বলি না কেন বা নানা ইস্যুতে তারা বারবার কিন্তু বিতর্কের জন্ম দিয়েছেন, সবাই তাদের সাথে একমত হতে পারছেন না। অনেক ধন্যবাদ আরিফুল ইসলাম রনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।